আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? এইচএসসির ক্লাস এইটা। আমরা এখানে বেসিক কনসেপ্ট শিখব। আমাদের চ্যাপ্টারের নাম হলো পরিপাক এবং শোষণ। শর্ট সিলেবাসে এটা আছে। তো এখান থেকে আমি ইম্পর্টেন্ট কিছু কথা বলবো যেটা এইচএসসি ফাইনালের জন্য ইম্পর্টেন্ট, অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট। আবার এখানে এমন কিছু শিখবা যেটা লাইফ লং কাজে লাগবে বিভিন্ন সময়ে পড়ালেখায়। প্রথম থেকে শেষ পর্যন্ত আমি যদি কখনো ভুল করেও বলি মুখস্থ করতে হয় বায়োলজি, আমাকে ক্ষমা করে দিবা, কারণ আমি চেষ্টা করবো এটা না বলতে। ওকে, তোমরা আমার কথা সবাই শুনতে পাচ্ছ? আমার কথা সবাই শুনতে পাচ্ছ? ওকে, আজকে আমাদের টপিক হলো পরিপাক এবং শোষণ। এইটা জুলজির 3rd চ্যাপ্টার এবং খুব ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার, পাশাপাশি সব থেকে কনফিউজিং চ্যাপ্টার। এখানে এতই তথ্য আছে যে এই চ্যাপ্টারের সাথে যখন তোমার দেখা হবে তখন তুমি মনের ভেতর থেকে বলে ফেলবা যে সব মুখস্থ করতে হয়, বায়োলজি বোঝার কিছু নেই। এই জন্য আমি চ্যাপ্টারটা সিলেক্ট করেছি। তোমাদের জন্য আমি 2টো ক্লাস নেব, 2টো ক্লাসে আমি যতটুকু পারি আলোচনা করব। ওকে, আজকের টপিক 2টা থাকবে। একটা হলো জাইমোজেন, আর একটা হচ্ছে ডেন্টাল ফর্মুলা বা দন্ত সংকেত। ওকে, তো তোমরা আমাকে খুব শুরুতে একটা প্রশ্নের উত্তর দাও তো, যে ছোট্ট একটা বাচ্চা প্রথম যখন দাঁত গজানো শুরু করে তখন তার মুখের ভেতরে আমরা যারা বড় আছি একটা আঙুল দিয়ে দিই, উলিয়ে লেলে একটা দাঁত হয়েছিল, কি সুন্দর দাঁত, তাই না? ইঁদুরের মতো লাগে। তখন বলো তো এটা রিস্কি না এটা স্বাভাবিক, না এটা একটা রিস্কি ব্যাপার বাচ্চাদের মুখের মতো দাঁত দেওয়া? বাচ্চা কিন্তু বুঝবে না যে তোমার পেইন বলে কিছু আছে, বাচ্চা তোমাকে কামড় দিবে। প্রশ্ন হচ্ছে, একটা বাচ্চার যখন মুখে দাঁত গজায় কোন দাঁতটা সবার আগে গজায়? এগুলা 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 না কোনগুলা? খুব দ্রুত আমাকে বলো। একটা ছোট বাচ্চার যখন দাঁত গজায়, এটা একটা ছোট বাচ্চার মুখ, এই দাঁতটা সবার আগে গজায়। ক্লিয়ার? নিচের দিকের এই দুইটা, এই দাঁত দুটার নামে কিন্তু সিজার। কি সিজার? যারা কাটাকাটি করে, কর্তন। ফুল নেম হচ্ছে ইনসিজর বা কর্তন দাঁত। ক্লিয়ার? তাহলে কর্তন দাঁত যখন গজিয়েছে তখন ভুলেও বাচ্চার মুখের মধ্যে আঙুল দিবা না, খবর আছে। তাহলে আমরা এখন দেখব ডেন্টাল ফর্মুলা বা দন্ত সংকেত। দাঁতের সংকেত বোঝার জন্য আমি সবার আগে তোমাদের একটা দাঁতের ছবি দেখাই। এটা হলো, ধরা যাক, উপরের চোয়াল, আর এটা হলো নিচের চোয়াল। আমরা যখন জন্ম নিই তখন কিন্তু আমাদের মায়ের পেটে যখন আমরা থাকি তখন কিন্তু আমাদের দাঁত গজায়। কখন দাঁত তৈরি হয় বা গজায়? তৈরি হয় কখন? মায়ের পেটে যখন থাকি, এমব্রায়োনিক বা ভ্রূণ দশায় যখন থাকি তখন। বাট এটা কিন্তু আমরা দেখতে পাই না, কারণ এটা ধীরে 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 কি করে, তোমার মাড়িটাকে ফাটিয়ে বাইরে চলে আসে। এটা কখন হয়? ফার্স্ট যখন 6 মান্থ, ষষ্ঠ মাসে প্রথম দাঁত দেখা যায়। এই তথ্যটা জানার দরকার নাই, কিন্তু এখানে কিছু তথ্য আছে জানার দরকার, এই জন্য আমি এটা দিয়েছি। তাহলে বলো তো রাহাত, কখন আমরা প্রথম দাঁত দেখি বাচ্চাদের মুখে? যখন ষষ্ঠ মাস তখন আমরা দাঁত দেখি। যখন 2 থেকে 3 বছর হয় তখন কিন্তু কমপ্লিট হয়ে যায়।
কি হয়ে যায়, কমপ্লিট হয়ে যায়, বাচ্চার সমস্ত দাঁত গজিয়ে যায়। এখন আমি একটা বাচ্চার মুখের সব দাঁত ছবি অ্যাড করবো। ওকে, এই যে দেখো এখানে একটা দাঁত, এখানে একটা দাঁত, এখানে একটা, এখানে একটা, ঠিক আছে, সেম দাঁত দাঁত, এটা হলো মিড লাইন, এটা হলো মিড লাইন। এই দেখো এখানে একটা দাঁত, এখানে একটা দাঁত, শেষ। এই দাঁতগুলো খুব রিস্কি, এই দাঁতগুলো দিয়ে কাটাকাটি করে। ওকে, এরপর আমরা ধীরে ধীরে কি হয়ে যায়, মাংসাশী হয়ে যায়। মাংসাশী মানে আমরা কুইত্তা হয়ে যাই, কুকুর, তাই তো। তখন আমাদের এই যে এখানে একটা দাঁত গজায়, দাঁত আমাদের গজিয়ে গেল। ছোটবেলার দাঁত কিন্তু আমি দেখাচ্ছি, এটা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে। ওকে প্রিয় স্টুডেন্ট, এরপর আমি আরেকটু আগাই। কয়টা হলো, 1 2 3 4 5 6। এরপর বাচ্চাদের দাঁত গজায় এই জায়গাতে। ওকে, তাহলে সেম ভাবে বাচ্চাদের দাঁত এখানে থাকবে, এখানে থাকবে, এখানে থাকবে, এখানে থাকবে। এখন তোমরা আমাকে বলো তো, একটা বাচ্চার মুখে কয়টা দাঁত থাকে? এনি আইডিয়া? 4 5 6 7 8 9 10। উপরে চোয়ালে কয়টা থাকে? 10টি দাঁত। নিচে চোয়ালে কয়টি? 10টি। টোটাল কয়টি হলো? 20টি। তাহলে আমাকে বলো তো, এই যে আমি এখানে একটা ছবি অ্যাড করলাম, তাহলে আমি এখন লিখি যে বাচ্চাদের দাঁত থাকে 20টি। ঠিক আছে, এখন ঘটনা হচ্ছে যে এই দাঁতগুলো কোনটা কি দাঁত? এই যে দেখো প্রথম যেটা লাল, যেটা দাঁতের একটু আমি পরিচয় দিই, দরকার আছে তোমাদের। এই যে এই দাঁতটা, কিংবা এই যে এইভাবে যেগুলো থাকে আর কি, এই দাঁতটা লম্বা একটু করাতের মতো, তো এটা কাটাকাটি করে, তাই না? কর্তন করে। তোমরা বলো তো, আমরা কর্তন কি দিয়ে করি? কর্তন করি আমরা হচ্ছে সিজার বা ছুরি, সিজার বা কেঁচি দিয়ে, তাই না? তো এই জন্য কর্তন দাঁতের ইংলিশ হচ্ছে ইনসিজর। এই দেখো সিজর, সিজর মানে হচ্ছে কাঁচি। তাহলে বলো তো এই দাঁতটার নাম কি? কর্তন দাঁত। কর্তন মানে হলো কাঁচি, কাঁচি মানে হলো সিজর, সিজর মানে হলো ইনসিজর। ওকে, 2। 1 নম্বর দাঁত শেষ। 2 নম্বর দাঁত হচ্ছে একটু এরকম ত্রিকোণাকার, উঁচু। এই দাঁতটা কি করে? এই দাঁতটা কোনো কিছু ছিদ্র করে। কি করে? ছিদ্র করে। কারণ এই প্রান্তটা হলে তীক্ষ্ণ, তীক্ষ্ণ হলেই তো ছিদ্র করবে, তাই না? ছেদ করবে কোনো কিছু। এখানে যদি আমরা হাড়টা রাখি, তো হাড়টা আবার ছিদ্র করে ফেলবে। তাহলে এটার নাম হলো ছেদন দাঁত। ছেদন দাঁত। যেহেতু এইটার সাথে কুকুরের মিল আছে, এই জন্য এই দাঁতটাকে বলা হয় ক্যানাইন দাঁত। বলো তো ক্যানাইন শব্দের অর্থ কি? ক্যানাইন শব্দের অর্থ হলো ডগ বা কুকুর। বুঝতে পারছো? তাহলে আমাদের যদি কেউ কখনো বলে কুকুর, তাহলে মন খারাপ করার কিছু নাই, কারণ কুকুরের একটা সিম্বল বা কুকুরের নামে নাম আমরা একটা জিনিস আমাদের দেহে বহন করছি। সেটা কোনটার হাত? এই যে এইটা, এই যে এইটা, তাই তো? ভ্যাম্পায়ারের ছবিতে দেখবা যে দাঁতগুলো বড়, এটার নামই হলো কুকুর দাঁত। ওকে, কুকুর মানে হলো ক্যানাইন, ক্যানিস মানে হচ্ছে কুকুর। যেহেতু এটাতে ছিদ্র করে, এই জন্য এটার নাম ছেদন দাঁত। ওকে, ডান। প্রিয় স্টুডেন্ট, 3 নম্বর দাঁত। দেখো তো এটার সাইজ একটু বড় না? তাহলে আমি ছবিটা আর্ট করি। এই যে দেখো বিশাল দাঁত। কিংবা উপর থেকে তুমি যদি দেখো, উপরে গিয়ে দাঁতটা কেমন, তাহলে তুমি দেখবে এরকম, তাই না? একটু গর্ত গর্ত না? প্রিয় স্টুডেন্ট, দেখো তো এই দাঁতটা অনেক বড় না? ভারী দাঁত না? ভর বেশি না? তো এই জন্য আমরা এটাকে কি বলতে পারি? ম্যাজ। ম্যাজ মানে একটু ভর বা ভারী কিছু একটা। ম্যাজ থেকে আসে মোলার।
তাহলে এটার নাম কি বলো তো আমাকে? এটার নাম হলো মোলার দাঁত। মোলার মানে কি? যে জিনিসটা বড়, জিনিসটা ভারী, এটার নামই হলো মোলার দাঁত। ওকে, মোলার দাঁতের বাংলা আছে। বাংলা মানে দেখো, তুমি যদি কোনো একটা জিনিসকে পিষে ফেলতে চাও, তুমি কিন্তু এরকম করবা না, এটা দেখো কিছু করবা না, তুমি কি করবা? এইখানে দিবা, ওইটা দিয়ে পিষে ফেলবা। যেহেতু পিষে ফেলছো মোলার দাঁত দিয়ে বা পেষণ করছো, এই জন্য এটার নাম হলো পেষণ দাঁত। কি দাঁত? মোলার দাঁতের আরেক নাম হলো পেষণ দাঁত। তাহলে আমরা বাচ্চাদের 3 ধরনের দাঁত পেলাম। লুক, কোনো গ্যাপ আছে কোথাও? একেবারে কন্টিনিউয়াস, মাঝখান থেকে শুরু হয়েছে, দেখো সাইডে চলে গেছে, মাঝখান থেকে শুরু হয়ে গেছে, সাইডে চলে গেছে, তাই না? তাহলে আমি এক এক করে বলি। মাঝখানে আছে 4টা, মিড লাইনের এই পাশে 2টা, মিড লাইনের এই পাশে 2টা। এগুলো হচ্ছে কাটাকাটি করছে। কাটাকাটি মানে সিজর, সিজর মানে হচ্ছে ইনসিজর দাঁত বা কর্তন দাঁত। 2টা করে ক্যানাইন, নিচে 2টা ক্যানাইন। এ পাশে দেখো মোলার 4টা, নিচে দেখো মোলার 4টা, তাই তো? তাহলে এখন আমরা একটা কাজ করি, আমরা যারা বয়স্ক, আমাদের দাঁত কেমন হতে পারে? ওকে, তাহলে আমি একটু দাঁতগুলোর নামকরণ করি এখানে ছোট করে। এগুলোর নাম হলো ইনসিজর আই, এটার নাম হলো সি ক্যানাইন, আর এটার নাম হচ্ছে এম বা মোলার দাঁত, তাই না? তাহলে বলো তো বাচ্চাদের কয় ধরনের দাঁত থাকে? 3 ধরনের। কত বছর বয়সে এই দাঁতগুলো ওঠা শুরু করে? 6 মাস বয়সে প্রথম দাঁতটা ওঠে, এই যে এখানে একসাথে 2টা ওঠে। ওকে, দেন কি হয়? তারপর সাইডের দাঁতগুলো ওঠা শুরু হয় যখন 2 থেকে 3 বছর। বাচ্চার কিন্তু দাঁত কমপ্লিট, বাট বাচ্চা যখন 7-8 ইয়ার্সে চলে যায়, 7 থেকে 8 বছর, তখন তার ইরাপশন শুরু হয়ে যায়। ইরাপশন মানে হচ্ছে দাঁত উপড়ে যাওয়া। তাহলে আমি এখানে 2টো শব্দের কথা বলি, একটা হলো দাঁত গজানো, আর একটা হলো দাঁত উপড়ে যাওয়া। উপড়ে যাওয়া মানে খুলে পড়া মূল থেকে। দাঁত গজানো মানে কি? ভেতরে কিন্তু দাঁত আছে, ওইটা যখন মাংস, মাড়ির বা গাম যেটা আছে, গামটা যখন মাংস ভেদ করে বাইরে আসে, এটা নাম হচ্ছে গজানো। বাট জন্ম থেকে আমরা নিয়ে এসে আসছি না। বলতো একটা ছোট বাচ্চার কয় সেট দাঁত থাকে? 2 সেট দাঁত থাকে। এই সেটটা যদি হারিয়ে যায়, আরেক সেট আমরা পাবো না। ওই সেটটা যদি হারিয়ে যায় আর পাবো? তোমরা আমাকে বলো তো, মানুষের কয় সেট দাঁত থাকে? দ্রুত বলো। দ্রুত সবাই আমাকে বলো, মানুষের কয় সেট দাঁত থাকে? দেখো, আমরা কিন্তু 2টা প্রশ্ন এখান থেকে করতে পারি। 1 নম্বর প্রশ্ন হলো, বাচ্চাদের কত ধরনের দাঁত থাকে? তুমি উত্তর দিবা 3 ধরনের। কি কি? ইনসিজর, ক্যানাইন, আর এই যেগুলো হচ্ছে মোলার। 3 ধরনের দাঁত থাকে। এবার যদি আমি বলি বাচ্চাদের, না বলে এবার যদি বলি আমি কখনো যে মানুষের কয় সেট দাঁত থাকে? দাঁত থাকে, তোমরা বলবা 2 সেট। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে 1 সেট আমরা দেখতে পাচ্ছি বাচ্চাদের মুখে, আরেক সেট তার নিচে আছে। ওগুলো যখন গ্রো করা শুরু করে, কারণ আমাদের বয়স বৃদ্ধির সাথে সাথে চোয়ালটা বড় হতে থাকে, তারপর হচ্ছে ওই দাঁতগুলো বড় হতে থাকে, তখন বাইরেরগুলোকে ঠেলা দিয়ে বাইর করে ফেলে। যদি কখনো এমন হয় যে তোমার নিচে কোনো দাঁত নাই, উপরে যে দাঁতটা আছে ওটা আজীবন থেকে যাবে। তোমরা কি কখনো দেখছো তোমাদের কোনো ফ্রেন্ডের জন্মের পর একটা দাঁত তৈরি হয়েছিল প্রথম, ওই দাঁতটার পর আর কোনো দাঁত ওই জায়গায় তৈরি হয়নি? দাঁত কখনো দেখছো? আমি দেখছি। আমার এক রুমমেট ছিল, ছোট ভাই, তার এইরকম বেবি টিথ এখনো আছে, কারণ ওইটার নিচে আর কোনো দাঁত তৈরি হয়নি। ওকে, থ্যাংক ইউ প্রিয় স্টুডেন্ট। আগে আমি বাচ্চাদের দাঁতের নামগুলো বলি, সরি, বাচ্চাদের দাঁত নিয়ে বাকি বিস্তারিত তথ্যগুলো বলি। সেটা হলো, বাচ্চাদের দাঁতকে কি বলা হয়? তোমরা বলবা বেবি টিথ। বেবি টিথ। যেহেতু এই দাঁতগুলো পড়ে যায়, নতুন দাঁত আসে, তাহলে তোমরা বলবে এগুলো হচ্ছে অস্থায়ী বা টেম্পোরারি টিথ, তাই তো? টেম্পোরারি টিথ।
এগুলো তো পড়ে যায়, থাকে না, এগুলো টেম্পোরারি, অস্থায়ী। যেহেতু উপড়ে যায় বা পড়ে যায় এই দাঁতগুলো, এই জন্য এটাকে বলা ডেসিডুয়াস টিথ। কি? ডেসিডুয়াস দাঁত। ডেসিডুয়াস শব্দের অর্থ হলো যারা গোড়া থেকে উপড়ে যায়। ক্লিয়ার? বুঝতে পারছো? বাচ্চারা বলো তো, বাচ্চারা ছোটবেলায় মায়ের দুধ খায়, তাই না? তাহলে মায়ের দুধ খাওয়া অবস্থাতেই তো এই দাঁতগুলো তৈরি হচ্ছে, দেখো 6 মাস থেকে 2-3 বছর। তাহলে এই জন্য এগুলোর নাম হচ্ছে দুধ দাঁত। কি দাঁত? দুধ দাঁত বা মিল্ক টিথ। তোমরা যারা একটু কাব্যিক, একটু যারা তৎসম শব্দ ব্যবহার করো, তারা লিখবা দুগ্ধ দাঁত। এটা রাহাতের শব্দ, তাই না? মুহিব বলে দাঁতই তো। প্রিয় স্টুডেন্ট, বাচ্চাদের দাঁত সম্পর্কে পড়ানো হয়ে গেছে। এখন আমি চলে আসি তোমাদের একটা স্পেশাল শব্দ নিয়ে, আলিম স্যারের বইতে আছে। সেটা হলো, আমাদের যেহেতু দুইবার দাঁত হয় বা 2 সেট দাঁত আছে, এই জন্য আমাদের দাঁতকে বলা হয় ডাইফায়োডন্ট। হোয়াট ইজ ডাইফায়োডন্ট? একটু দেখো, ডন্ট। ডন্ট মানে হচ্ছে টিথ। কেমনে বুঝলা? ডন্ট মানে তো ডেন্টাল। ডেন্টাল মানে কি? দাঁত, তাই তো? তার মানে এই না যে ডেন্টালে ডাক্তার হলে তারা শুধু দাঁতেরই চিকিৎসা করে। মনে রাখবা, একটা অ্যাক্সিডেন্টের পর যদি সোয়াল টোয়ালগুলো সব ক্ষতিগ্রস্ত, গুঁড়া হয়ে গেছে, তাহলে আমরা ডেন্টাল ডাক্তারের কাছে যাই। তো সার্জন যারা আছে, নিউরো সার্জনও আছে, একজন ডেন্টাল সার্জনও আছে, তারা কি করে? এগুলোকে রিকনস্ট্রাকশন করে। তার মানে চোয়ালটা তো গুঁড়া হয়ে গেছিলো, তুমি বিকৃত হয়ে যেতা, ডেন্টাল সার্জন এসে এটা সুন্দর করে আবার সাজিয়ে দিল, আবার আগের মতো করে দিল। কিছু বুঝতে পারছো? তাহলে ডেন্টালে ডাক্তার হওয়া মানে দাঁত দেখা, ওই দাঁতের ক্যাপিং করা, ফিলিং করা, এগুলো না। বিশাল একটা সাবজেক্ট, এটা আমরা বুঝি না। ওকে, ডাই মানে হচ্ছে 2। ফায়ো শব্দের অর্থ হলো বৃদ্ধি বা গ্রোথ। দেখছো, আমাদের দাঁত 2 বার বৃদ্ধি পায় বা তৈরি হয়, জন্মায়। এই জন্য আমাদের নাম হচ্ছে, দাঁতের নাম হলো ডাইফায়োডন্ট। আমরা ডাইফায়োডন্ট প্রাণী। যাদের একবার হয় তাদের বলা হয় মোনোফায়োডন্ট। আর কুমির আছে পলিফায়োডন্ট। তার মানে কুমিরের দাঁত একবার পড়বে আবার গজাবে, একবার পড়বে আবার গজাবে। বুঝতে পারছো? পলিফায়োডন্ট। এই যে ফাই শব্দটা আমি এখানে লিখেছি, তোমাদের মনে হতে পারে ভাইয়া এই ফাই শব্দটা কোত্থেকে আসলো? হুদায় আপনি এটা পড়াইলেন, আপনি তো সিলেবাসের বাইরে কথা বললেন। আমি সিলেবাসের বাইরে কথা বলি নাই। তুমি যদি হরমোন চ্যাপ্টারে যাও, হরমোন চ্যাপ্টারে গিয়ে দেখবা হাইপোফাইসিস বলে একটা কথা আছে। হাইপোফাইসিস। হাইপো মানে হচ্ছে নিচে, ফাই মানে হচ্ছে গ্রোথ, ওসিস মানে হচ্ছে প্রক্রিয়া। তাহলে বলো তো হাইপোফাইসিস শব্দের অর্থ কি? নিচের দিকে কোনো কিছু যদি গ্রোথ হয়, মানে এই জিনিসটা এখানে আছে, হঠাৎ করে এখান থেকে নিচে একটা কিছু তৈরি হচ্ছে, এটা নাম হলো হাইপোফাইসিস। প্রিয় স্টুডেন্ট, এটা যদি আমাদের ব্রেন হয়, তো আমাদের দেখো এই যে এই জায়গাতে আমাদের একটা হচ্ছে এরকম গ্রন্থি তৈরি হয়। দেখো তো এই জিনিসটা কি ব্রেন থেকে আসছে না? এই জিনিসটা তো, এই জিনিসটা কি নিচের দিকে তৈরি হইল না? তো এই জন্য এটার নাম কি বলা হয়? হাইপোফাইসিস। কি হাইপোফাইসিস হয়? নিউরো হাইপোফাইসিস কিংবা অ্যাডিনো হাইপোফাইসিস। এটা তোমরা কিন্তু হরমোন চ্যাপ্টারে গেলে পাবা, যখন তোমরা পিটুইটারি গ্রন্থি পড়বা। ঠিক আছে? তাহলে হাইপোফাইসিস বা ফাইসিস শব্দটা আমি বাইরে থেকে টেনে নিয়ে আসি নাই, আছে আমাদের। তোমরা আমার কথা সবাই বুঝতে পারছো? তোমরা কি সবাই আমার কথা বুঝতে পারছো? এম আই ক্লিয়ার? না আস্তে পড়াবো না আরো ধীরে জোরে পড়াবো? বলো তো, আমাদের দাঁত কয়বার গজায়? 2 বার। এই জন্য কি বলা হয়? ডাইফায়োডন্ট। কুমিরের ক্ষেত্রে কি হয়? অনেকবার, পলিফায়োডন্ট। মোনোফায়োডন্টও আছে। তোমরা কমেন্টে বলো তো, মোনোফায়োডন্ট প্রাণী কারা হতে পারে? দ্রুত বলো কমেন্টে।
ওকে, এবার আমরা দেখি ডেন্টাল ফর্মুলা। ডেন্টাল ফর্মুলা তোমাদের কিন্তু এইটা একই সাথে রিটেন, একই সাথে এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট হতে পারে। এমসিকিউটা তোমাদের এইচএসসি ফাইনাল কিংবা অ্যাডমিশন, খুবই ইম্পর্টেন্ট এটা। ওকে প্রিয় স্টুডেন্ট, আমরা এখন দেখব ডেন্টাল ফর্মুলা। হোয়াট ইজ ডেন্টাল ফর্মুলা? ফর্মুলা মানে হচ্ছে সংকেত। সংকেত মানে কি? কোনো একটা জিনিসকে ছোট করে এক জায়গায় বোঝানো। দুনিয়ার যে কোনো জায়গায় যাও না কেন বুঝতে পারবে। এই যে দেখো, আমার হয়তো বা এই হাড়ের এই জায়গাটা ভেঙে গেছে, এই জায়গাটা ভেঙে গেছে, তাহলে আমি কি করব? আমাদের কিন্তু কিছু ট্রিক আছে অর্থোপেডিক্সে, ডাক্তারিতে কিছু ট্রিক্স আছে। তো আমরা একটা সংকেত লিখি, সংকেতটা লিখলে ওই সংকেতটা লিখে ডাক্তার যে চোখ বন্ধ করে তোমার গায়ে হাত দেয়, তাহলে এই জায়গাতে হাত দিবে। বুঝতে পারছো? যে তোমার এই জায়গায় ভাঙছে, কেমন ভাঙছে, কি ধরনের ভাঙছে, এটা সিভিয়ারিটি কেমন, ভালো হবে না মন্দ, এটাতে ব্লিডিং হয়েছিল কি হয় নাই, সব ওই সংকেতের মধ্যে আছে। বুঝতে পারছো? তাহলে একটা কঠিন জিনিস, একটা বড় জিনিসকে ছোট করা। সংকেতের ক্ষেত্রে আমরা দেখি প্রিয় স্টুডেন্ট, চোয়াল কয়টা? উপরে একটা চোয়াল, নিচে একটা চোয়াল। আমরা বাচ্চাদের দন্ত সংকেত দেখছি। ডেন্টাল ফর্মুলা কাদের? বেবি টিথের। ওকে, তাহলে আমরা কাজ করি, এই দাগটা টানি। তাহলে অনেকে আবার এটাকে ভাগ চিহ্ন মনে করো, হাসাহাসি করো। রাইবোজোমের ওই যে 50+30 কিভাবে 70 years হয়, ম্যাথমেটিক্স অনুযায়ী তো মিলে না, ফিজিক্স অনুযায়ী তো মেলে, তাই তো? ফিজিক্স অনুযায়ী মেলে, তাহলে ওখানে ফিজিক্স আছে। আর এই যে এখানে কি আছে, এই দাগটা মানে কিন্তু ভাগ চিহ্ন না, এই দাগটা মানে বোঝাচ্ছে যে এর উপরে একটা চোয়াল, নিচে একটা চোয়াল আছে, এই তো। এবার উপরের চোয়ালে কি আছে আমরা দেখবো, এই দাগের উপরে কি আছে আমরা দেখবো। লুক, আচ্ছা এই পার্টে যা আছে, এই পার্টেও তো তাই আছে, আছে কি না বলো তো? এই পার্টে যা আছে, এই পার্টেও তো তাই আছে, ঠিক কি না? তাহলে আমরা এক কাজ করি, আমরা এই পার্টটুকুটা আমরা এখানে লিখি, লিখে আমরা 2 দিয়ে যদি গুণ দিই, তাহলে এই পার্টটুকু তো আমরা পেয়ে যাই, তাই তো? আবার দেখো, আমি যদি এই পার্টটুকু এখানে লিখি, লিখে যদি 2 দিয়ে গুণ দিই, তাহলে এই পার্টটুকু কিন্তু হয়ে যায়, ইনক্লুডেড হয়ে যায়, তাই তো? ঠিক আছে, তাহলে এবার আমরা ডেন্টাল ফর্মুলা দেখব। প্রিয় স্টুডেন্ট, মাঝখানে কি আই, এরপর কি সি ক্যানাইন, এরপর কি মোলার, আরও এক ধরনের দাঁত আছে, এই জন্য আমরা কি করব? আই সি এম, দেখো আই সি এম, ইনসিজর ক্যানাইন মোলার। তো যেহেতু আমাদের বড় হলে আমাদের আরও এক ধরনের দাঁত থাকে, তার নাম প্রিমোলার, আমি একটু পরে আলোচনা করব। আমি পিটাও দিলাম, আই সি পি এম। লুক, আমি কিন্তু এখন প্রশ্ন করব তোমাদের। দেখো তো ইনসিজর কয়টা আছে এই হাফের মধ্যে? হ্যাঁ, এই হাফে ইনসিজর কয়টা আছে? 2টা। ইনসিজর যদি না বোঝো তাহলে মনে করো সিজর। সিজর মানে কি? কাটা, কর্তন দাঁত। কর্তন দাঁত কোনটা? এইটা তো কর্তন দাঁত না, এটা ছেদ করে, এটা কি করে? পিষে ফেলে, তাহলে এইটাতে কর্তন করে। মুখস্থ করতে হবে না পাগলা। ইনসিজর আছে 2টা, লিখলাম। ইনসিজর 2 মানে 2টা ইনসিজর। এরপর ক্যানাইন কয়টা? 1টা। মোলার কয়টা? 2টা। প্রিমোলার যেহেতু এখানে নাই, আমি 0 দিয়ে রাখলাম। তাহলে সেম, এই যে এখানে দেখো তো কি আছে, ইনসিজর 2টা, এই যে ক্যানাইন হচ্ছে 1টা, মোলার কয়টা? 2টা, প্রিমোলার নাই। হইল এটা? দ্বন্দ্ব সংকেত হয়নি। আমি তো এই হাফ লিখলাম আর নিচে এই হাফ লিখলাম, তাহলে এটাকেও 2 দিয়ে গুণ দেবো, এটাকে 2 দিয়ে গুণ দেবো। এই যে দেখো, গুণ 2 গুণ 2। তাহলে আমাকে বলো তো ফুল চোয়ালটা পাইছি কিনা? এই হাফটুকু লিখলাম, এখানে 2 দিয়ে গুণ দিলাম, তাহলে পুরোটাই পেলাম। এই যে 2 দিয়ে গুণ দিয়েছি, তাহলে উপরে চোয়াল কাভার। নিচে চোয়ালের হাফ লিখলাম, এখানে 2 দিয়ে গুণ দিলাম, তাহলে ফুল চোয়ালটা আমি পেয়ে গেলাম। ওকে প্রিয় স্টুডেন্ট, তুমি যদি এখন গুণো কয়টা দাঁত আছে এদের, তুমি কিন্তু পাবা। 2 আর 1 3, 3 আর 2 5, 5 গুণ 2 10, 2 আর 1 3, 3 আর 2 5, 5 গুণ 2 হচ্ছে 10। তাহলে উপরে 10টা, নিচে 10টা। তাহলে পরের লাইনে কি হয় বলো তো? 10 যোগ 10, 20টা দাঁত। তাহলে ভাগ চিহ্ন কিভাবে যোগ হয়ে গেল? ইডিয়ট, এটা ভাগ চিহ্ন না, এটা কি? এটা দ্বারা সেপারেট করা হয়েছে। এটা উপরে চোয়ালের দাঁত, এটা নিচে চোয়ালের দাঁত। ওকে, ইউ গট মি? এখন আমি তোমাদের প্রশ্ন করব, তোমরা আমাকে উত্তর করবা। 3টা প্রশ্ন করব আমি। 1,
বাচ্চাদের উপরের অর্ধচোয়ালে বাচ্চাদের উপরের চোয়ালে ইনসিজর কয়টি? তোমরা এটা উত্তর লেখো। এটা 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হলো বাচ্চাদের নিচের চোয়ালে বাম অর্ধ চোয়ালে প্রিমোলার দাঁত কয়টি? এটা উত্তর দাও। 3 নম্বর হলো 7 বছর বয়স্ক মানব শিশুর নিচের চোয়ালে ক্যানাইন কয়টি? 3টা প্রশ্নের উত্তর দাও খুব দ্রুত। তিন নম্বর প্রশ্নের উত্তর কে 10 লিখছো? শেষ করে ফেলাইছো। রাত, এবার আমার সাথে রান করো, দেখো তো এদের প্রশ্নের উত্তরগুলো সঠিক আছে কিনা, তোমরা মিলাও নিজেদের আনসার। বাচ্চাদের, তাহলে আমরা এই চোয়ালের কথা চিন্তা করব বা এই ছবিটার কথা চিন্তা করব। ওকে, বাচ্চাদের চোয়ালে ইনসিসর কয়টি? এই তো নাকি? বাচ্চাদের চোয়াল মানে উপরের চোয়াল নিচের চোয়াল আলাদা করেনি, যা চোয়ালের কথা বলছে, তার মানে পুরোটাই আমাদের এখন চিন্তা করতে হবে। কি ইনসিসর বা আই কয়টি? দেখো তো এখানে আই কয়টা? 2টা। এখানে আই কয়টা? 2টা গুণ 2 মানে হলো 4টি। উপরে কয়টি? 4টি। কয়টি হলো? 8টি। এখন এরা কিভাবে 4 লিখছে আমারে বলো। আরে এই ছবিটা দেখো, বাচ্চাদের সরি উপরের চোয়ালে ইনসিসর কয়টি? ইনসিসর 2 গুণ 2 মানে এই যে দেখো 1টা 2টা 3টা 4টা, তাহলে এই 2 গুণ 2 দিলে 4টা আসে, 4টি। তাহলে প্রথম প্রশ্নের উত্তর কয়টি? 4টি। আই এম এক্সট্রিমলি সরি। বাচ্চাদের নিচের বাম অর্ধ চোয়ালে প্রিমোলার দাঁত কয়টি? বাচ্চাদের দেখো, বাচ্চাদের তাহলে এই ছবিতে তোমরা যাবা বা এই ডেন্টাল ফর্মুলায় যাবা, নিচের কথা বলছে তাহলে নিচে যাও। বাম তাহলে হচ্ছে বাম এই সাইডটা, অর্ধ চোয়াল মানে অর্ধেক চোয়ালের কথা বলছে, বামের দিকের অর্ধ চোয়ালের কথা বলছে। প্রিমোলার কয়টি? প্রিস্টোর না আমাদের মোলার দাঁত আছে বাচ্চাদের, প্রিমোলার নাই, বড়দের আছে। তাহলে এটার উত্তর কি 0? এটার উত্তর হচ্ছে নেই। 3 নম্বর প্রশ্ন হচ্ছে যেমনি ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করুক আনসার দিতে পারবা তুমি। 7 বছর বয়স্ক মানব শিশুর নিচের চোয়ালে ক্যানাইন কয়টি? এই যে দেখো এখানে কিন্তু প্রবলেমটা করে দেয়। যদি এখানে 10 বছর লেখে তাহলে কিন্তু তুমি ধরা খেয়ে যাবা, কারণ আমরা তো জানি 7-8 বছরের মধ্যেই দাঁত পড়ে যাওয়া শুরু করে, তখন কিন্তু পূর্ণাঙ্গ দাঁত গজানো শুরু করে। এই যে দেখো 6 মাসে প্রথম দাঁত, সেটা হলো নিচের ইনসিজর, 2 থেকে 3 বছরের মধ্যে কমপ্লিট, 7 থেকে 8 বছর বয়সে কি হয়? উপড়ে যাওয়া শুরু করে বা ইরাপশন হয়, উপড়ে যেতে শুরু করে। বাট যখন একটা মানুষের বয়স 21 ইয়ার, তোমাদের বয়স কত? তখন তাদের 32 দাঁত থাকে। রাত, তোমার বয়স কত? 19 বছর? বাচ্চা। তোমার বয়স কত? 24? সরি, বয়স বলে দিছি।
আগে খুব সম্মান দিত, এখন পাত্তাই দিবে না তোমাদের। আমাদের বয়স 18, আপনার বয়স 24, 6 বছরই তো। ভাইয়া আমার 28টা কেন? তোর বয়স নাইট্রাস অক্সাইড, তোমার বয়স হচ্ছে 18-19, তাই তো? 21 বছর হোক তারপর হবে। ব্যাপারটা এমন না যে 32টাই থাকবে, ম্যাক্সিমাম 32টা হয়, নর্মাল 32টা হয়। আমার 32টা দাঁত আছে, তাই তো? কারো কারো এক্সট্রা 2টা দাঁত থাকে, ওই এক্সট্রা 2টা দাঁত দিয়ে কী করে জানো? পেছনে কামড়ায়। পেছনে কামড়ানো বোঝো? তোমার চোখের সামনে থেকে কোথাও যাবে, গিয়ে তোমার নামে দুর্নাম করবে। এদের থাকে 34টা করে দাঁত, এক্সট্রা 2টা আল্লাহ দিয়ে দিছে তাদেরকে। ওকে প্রিয় স্টুডেন্ট, আমি এক কাজ করি, আমি এখন বাচ্চাদের দেখিয়েছি, এখন বয়স্কদের দেখা, এটা বেশি সময় লাগবে না। ডেন্টাল ফর্মুলাটা বাচ্চাদের। বয়স্কদের ক্ষেত্রে আমি শুধু একটা জিনিস দেখাবো, এটা হচ্ছে চোয়ালের নিচ, এটা হচ্ছে উপরের চোয়াল, এটা হলো নিচের চোয়াল। ওকে রাহাত, এই দেখো একটি, দুইটি, এই হলো 4টি। হ্যাঁ, যদি কখনো এমন হয় আমার মতো যে মনে থাকে না, তাহলে এরকম করবা, মাঝখানে আঙুল দিবা, 1, 2, 2টা, তাহলে এই পাশে 2টা আছে, তাই তো? আমি পরীক্ষার হলের মধ্যে আঙুল ঢুকে গুণাগুণি করতাম। এখানে হচ্ছে কুইত্তা, ক্যানিসদের দাঁত বা ক্যানাইন দাঁত, সেট করে যে। কুত্তার কামড় কখনো খাইছ? আর আমাদের ক্ষেত্রে বড় বড় দাঁতগুলো একটু দূরে থাকে। কোথায় থাকে? এই দেখো দূরে, কারণ আমাদের চোয়ালটা বড়। দেখছো, আমাদের বড় দাঁতগুলো আর একটু দূরে থাকে, কারণ আমাদের চোয়াল বড়, বাচ্চাদের চোয়াল ছোট। 1, 2 নম্বর হচ্ছে প্রশ্ন হতেই পারে যে এই দাঁতগুলো, মানে মনের প্রশ্ন আর কি, এই দাঁতগুলো তো এখানেও থাকতে পারতো, এই দাঁতগুলো তো এখানে থাকতে পারতো, তাহলে প্রবলেমটা কী হতো? প্রবলেম ছিল তখন তোমাকে পেয়ারা খাওয়ার জন্য পেয়ারাটা ভেতরে ঢোকানো লাগতো, দিয়ে কামড় দিয়ে কাটতে হতো, তাই তো? পেয়ারা আমরা এই দাঁত দিয়ে কাটি না, এই দাঁত যদি এখানে থাকে তাহলে পেয়ারাটা মুখের ভেতরে ঢোকানো লাগতো, তখন পেয়ারা খাওয়ার বিপদ হতো। এই পেয়ারা যেন ঠিকঠাক খেতে পারো, এই জন্য আল্লাহ তোমাদের এই কাজ করে দিছে, সামনে দাঁতটা দিয়ে দিছে। ব্যাপারটা আসলে এমন না। কেমন দেখো, আমাদের যে চোয়ালটা না, চোয়ালটা হচ্ছে এইরকম, কেমন এরকম। তো তুমি চাইলেও কিন্তু এই বড় দাঁতটা তুমি কিন্তু এখানে এরকম করে দিতে পারো না। রাত কেমন হবে? মানে সীমানা ছাড়িয়ে একটা বট গাছ দাঁড়ায় আছে এই জায়গার মধ্যে, কেমন লাগবে? তো এখানে তুমি যদি দিতে চাও তাহলে তোমাকে কি দিতে হবে? সরু দাঁতগুলা, এই ধরনের দাঁত দিতে হবে, তাই তো? দাঁত এই ধরনের, এখানে যদি জায়গা আছে তাহলে এখানে তুমি বড় দাঁত দাও, ইটস ওকে। আচ্ছা প্রিয় স্টুডেন্ট, আমরা তো জানি এই 4টার নাম কি? ইনসিজর, এটার নাম কি? ক্যানাইন, এটার নাম কি? মোলার। এই যে দেখো, মোলারের সামনে, আমাদের যারা সামনে থাকে তাদের আমরা বলি কি? প্রি। পেছনে যারা থাকে তাদেরকে বলা হয় পোস্ট। পোস্ট মানে পোস্টেরিয়র মানে পেছনে। ওকে, ভেরি গুড। তাহলে এইটা হলো প্রি মোলার, মানে পেছন দাঁতের সামনে থাকে, প্রি মোলার। এই জন্য এটার নাম বাংলা হচ্ছে অগ্র পেছন দাঁত। তাহলে যারা পিষে ফেলে তাদের সামনে যারা থাকে তাদের নাম হচ্ছে অগ্র পেছন। ক্লিয়ার? তাহলে এদের কোনো নিজস্ব নাম নাই, যেমন আমাদের থাইরয়েড গ্রন্থির নিজস্ব নাম নাই। তাহলে এটার নাম থাইরয়েড গ্রন্থি কিভাবে হলো? এই যে তরুণাস্থির উপরে বসে আছে, সেই তরুণাস্থিটার নাম হচ্ছে থাইরয়েড তরুণাস্থি। বুঝতে পারছো? তার উপরে আছে। প্যারাথাইরয়েড গ্রন্থির কোনো নাম নাই। প্যারা মানে হচ্ছে পাশে। তাহলে থাইরয়েড গ্রন্থি যদি এখানে থাকে, সেই থাইরয়েড গ্রন্থির পাশে যদি কোনো গ্রন্থি থাকে, তাকে আমরা আলাদা নাম দেবো না, তাকে বলো থাইরয়েডের পাশে থাকা গ্রন্থি। বুঝতে পারছো? তার নাম হচ্ছে প্যারাথাইরয়েড গ্রন্থি। ঠিক তেমনি এর নিজস্ব কোনো নাম নাই, এর নাম হচ্ছে মোলার দাঁত বা পেছন দাঁত, এর নাম হচ্ছে অগ্র পেছন দাঁত।
ক্লিয়ার? আজকে আমরা ক্লাসের এখন লাস্ট মোমেন্টের দিকে চলে আসি, কারণ এরপর আমরা হচ্ছে জাইমোজেন পড়াবো। প্রিয় স্টুডেন্ট, এখানে আর বেশি কিছু পড়াতে হবে না, তাহলে তুমি শুধু দেখো ডেন্টাল ফর্মুলাটা কেমন হয়। এটা হচ্ছে অ্যাডাল্ট ডেন্টাল ফর্মুলা, বয়স্কদের পার্মানেন্ট টিথ, স্থায়ী দাঁতের, বুঝতে পারছো? এটা হচ্ছে এরকম ICPM, ICPM। দেখো আই কয়টা? দুইটা। সি কয়টা? একটা। পি কয়টা? দুইটা। এম কয়টা? তিনটা, গুণ 2। সেম I2 C1 P2 M3 গুণ 2। প্রিয় স্টুডেন্ট, একটু ভালো করে খেয়াল করো। 1 2 3, সামনে একটা 2 বসাই দিবা। দেখো 2 1 2, মাঝখানে 1, 2 তাহলে আমাদের ক্ষেত্রে এইটা শুধু বাচ্চাদের ক্ষেত্রে যখন চিন্তা করবে, একটু চিন্তা করবা, এইটা 0 হয়, এইটা 0 হয়, এটা 2 হয়, মানে এখানে একটা দাঁত কমাবা, এখানে 0 করে দিবা। ওকে, আচ্ছা এবার টোটাল করি আমরা। 2 আর 1 3, 3 2 5, 5 আর 3 8, 8 গুণ 2 16, উপরে নিচে 16 ইকুয়াল 16 যোগ 16 ইকুয়াল 32। ঠিক আছে, আমি আর এটা নিয়ে কথা বলছি না, শেষ। তোমরা যদি বুঝতে পারো তাহলে আমি আজকের সবথেকে মজাদার টপিক বা জাইমোজেন পড়ানোর আগে একটা ব্রেক নেব। ওকে, 3 মিনিটের ব্রেক। তোমরা আমার কথা সবাই বুঝতে পারছো? ভাইয়া আক্কেল দাঁত কোনগুলো? আক্কেল মানে হচ্ছে জ্ঞান। আমাদের বয়সের সাথে সাথে এক্সপেরিয়েন্স বাড়ে, আমাদের জ্ঞান বাড়ে বা আক্কেল বাড়ে, তাহলে আমাদের কিন্তু দেখো একবার ভেতরের দিকে দাঁতগুলো গজিয়ে যায়, তাই না? তাহলে যাদের অনেক বয়স হয়নি তাদের কিন্তু একবার ভেতরের দিকে বা ওই যে 31 32 নম্বর দাঁতগুলো গজায় না। তাহলে এগুলোর নামই হচ্ছে আক্কেল দাঁত। তাহলে এক্সট্রা যে দাঁতগুলো থাকে এগুলোর নাম আক্কেল দাঁত নয়। আরেকটা মিনিং আছে, মানে এটা হচ্ছে খুব দুর্বল লজিক, সেটা হলো এই দাঁতগুলো বের হওয়ার সময় মাড়িটা ফাটিয়ে বের হয়, তখন আমাদের প্রচণ্ড ব্যথা করে, তখন আমরা কি বলি? আক্কেল হয়ে গেল, তোর জ্ঞান হয়ে গেল। মানে এই যে ব্যথা দাঁতের এইরকম, এটা তুই আজকে জানলি, এটা তোর নতুন জ্ঞান, নতুন আক্কেল। তো এই জন্য এটাকে আক্কেল দাঁত বলে। এক হচ্ছে ব্যথা বা জ্ঞান পাইলা দুনিয়ায় প্রথম, এই জন্য, কিংবা জ্ঞানী হওয়ার পর, আক্কেল হওয়ার পর যে দাঁতগুলো বাজায় তারা হচ্ছে আক্কেল দাঁত। ওকে, 3 মিনিট পর আসছি, কেউ যাবো না। It's 11:31 p.m.
আসসালামু আলাইকুম, সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ? ওকে, থ্যাংক ইউ। এখন আমরা খুব খুব দ্রুত শেষ করব। সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ? এখন আমরা খুব দ্রুত শেষ করব জাইমোজেন। জাইমোজেন কি? জাইমোজেন যদি তুমি বুঝতে পারো তাহলে তোমার চোখ খুলে যাবে। কি হবে? চোখ খুলে যাবে, তুমি বায়োলজিকে নতুন করে দেখা শুরু করবা। তুমি যদি একদিন পড়ো তাহলে বায়োলজি তোমার জন্য একদিনে ক্লিয়ার। দেন তুমি একটু রিডিং পড়ো মাঝে মাঝে, কি বলছে কি বলছে কি বলছে, রিডিং শেষ। তাহলে একটা চ্যাপ্টার আমি নিজে একটা সময় আমার পড়াতে 6 ঘন্টা লাগতো। তো আমি ক্লাস নেওয়ার আগে 6 ঘন্টা পড়াশোনা করতাম, গত 14 মাস আগেও। তো এখন যেটা হয়েছে যে প্রত্যেকটা ক্লাস নেওয়ার আগে আমি এখনও 3 ঘন্টা করে পড়ি, মানে লিটারেলি 3 ঘন্টা করে পড়ি। কম বলতে এমন না, 6টা থেকে আমি নিজে ব্লক হয়ে যাই, 6টা থেকে 10টা পর্যন্ত, এর মধ্যে ছোট ছোট কাজ এবং 3 ঘন্টা পড়া। তো কেন আমার এখন 3 ঘন্টা চলে আসছে? একটা হচ্ছে তোমাদের জন্য একটু বেশি পড়াইতে হয়, এই জন্য আমাকে আরও 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 ইনফরমেশন দেখতে হয়। বাট আমি যদি যে টপিকটা তোমাদের পড়াচ্ছি ওই টপিকটা যদি আমি আমার জন্য পড়তাম, আমার ওইটা 10 মিনিটের মধ্যে হয়ে যেত। কেন হয়ে যেত? কারণ আমি তো যেহেতু সব জানি, তাহলে আমার পড়তে লজিক যেহেতু আমি জানি, আমার সুবিধা। তাহলে বায়োলজি আসলে এইভাবেই পড়তে হয়। তাহলে 2 বছর পর তোমার আর এই কষ্টটা করা লাগতো না, যা কষ্ট করতে আগে প্রথম বর্ষে করতাম, তাই তো? ওকে প্রিয় স্টুডেন্ট, দেখো জাইমোজেন আমরা কিচ্ছু জানি না, আমরা একেবারে 0 থেকে স্টার্ট করব, দেন আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছাবো। কি কি শুরু করলাম আমরা কিচ্ছু জানি না। ওকে, তুমিও জানো না, আমিও জানি না। তাহলে আমরা এখান থেকে শুরু করি। দেখো জাইমো শব্দটার সাথে জাইমের মিল আছে। কার মিল আছে? জাইম। এখন বলো তো জাইম কোথায় থাকে? এনজাইমে থাকে না হরমোনে থাকে? এনজাইমে থাকে, তাই তো? তাহলে জাইমো শব্দ বলতে বোঝাচ্ছে এন জাইম। জেন শব্দটা যখন আমরা আলোচনা করব তখন 2টা জিনিস দেখব, জেন, জেনিক, জেনেসিস। ওকে, জেন, জেনিক, জেনেসিস। প্রিয় স্টুডেন্ট, ওসিস মানে হলো প্রক্রিয়া, জেন মানে হচ্ছে তৈরি। তাহলে বলো তো জেনেসিস শব্দের অর্থ কি? কোনো কিছু তৈরির প্রক্রিয়া। যদি আমি বলি বলো তো গ্লাইকোজেন তুমি তৈরি করবো, তাহলে তুমি কি প্রক্রিয়াটার নাম কি দিবা? গ্লাইকোজেন যোগ জেনেসিস, গ্লাইকোজেনেসিস, তাই না? যদি আমি তোমাকে বলি বলো তো লিম্ফ তৈরি করবা বা লসিকা তৈরি করবা, তখন তুমি কি বলবা? লিম্ফ যোগ জেনেসিস, লিম্ফোজেনেসিস, তাই তো? তাহলে লিম্ফ তৈরির প্রক্রিয়া বা লসিকা তৈরির প্রক্রিয়াকে কি বলা হয়? লিম্ফোজেনেসিস। ওকে, দেন চলে আসি হোয়াট ইজ জেনিক। জেনিক মানে হচ্ছে 2টাই সেম জিনিস, মানে হলো যারা তৈরি করে, যারা জেনেসিস করে। ওকে, আমি কি? ফটোজেনিক। তার মানে আমি যদি ফটো তুলি তাহলে ফটোটা সুন্দর হবে, তাই তো? আমি ফটোজেনিক। আমাকে ভাঙলে যদি মাংস পাওয়া যায় তাহলে আমি কি, আমার নাম কি হবে? মাংসজেনিক, তাই তো? তাহলে আমি জিনিসটা কি? মাংসজেন, বা আমি আসলে মাংস তৈরি করে বলে আমার নাম হচ্ছে মাংসজেন, বা আমি হলো মাংসজেনিক। ক্লিয়ার? তার মাংসটা তৈরি করার প্রক্রিয়া কি? আমাকে কেটে কেটে টুকরো টুকরো করলা, এই কাটাকাটিটার নামই হলো মাংসজেনেসিস বা মাংস তৈরি করছো। ওকে, তাহলে আশা করছি সবাই বুঝতে পারছো। এবার দেখি জেন বা জেনিক শব্দের অর্থ কি? যারা তৈরি করে বা যারা জেনেসিস করে, যারা তৈরি করে। এখন বলো তো হোয়াট ইজ জাইমোজেন? তোমরা বলবো যারা এনজাইম তৈরি করে, যারা এনজাইম তৈরি করে। ওকে, তাহলে তোমাকে আমি একটা রাসায়নিক পদার্থ দিলাম, এটি একটি রাসায়নিক পদার্থ। এই রাসায়নিক পদার্থটা জাস্ট একটু নিজের আকারটা একটু চেঞ্জ হলো। ওকে,
এটা একটা রাসায়নিক পদার্থ, তুমি জাস্ট একে একটু শেপ চেঞ্জ করলা, তাহলে এ হয়ে গেল এইটা। ক্লিয়ার? তাহলে এর নাম হলো এনজাইম। এর নাম হলো এনজাইম। বলো তো তুমি কোন জিনিসটা থেকে এনজাইমটা তৈরি করলে? এই জিনিসটা। তাহলে এনজাইম তৈরির কাঁচামাল না এটা? তাহলে এইটাকে আমরা কি বলতে পারি? জাইমোজেন। তার মানে যারা এনজাইম তৈরি করে, এইটাই আসলে এনজাইমটা তৈরি হলো এখান থেকেই, বা এইটাই এনজাইমটা তৈরি করলো। ক্লিয়ার? তাহলে বলো তো আমাদের শরীরে কোনো জাইমোজেন আছে, তার মানে কি বোঝাচ্ছে? ওটা একটা কাঁচামাল। কিসের কাঁচামাল? এনজাইম তৈরির কাঁচামাল। তাহলে বলো তো এনজাইমটা কি অ্যাক্টিভ না? কাজ করে না বিক্রিয়াগুলোতে গিয়ে? তাহলে এটি হলো অ্যাক্টিভ বা সক্রিয়। কারা? এনজাইমরা। বিক্রিয়াতে গিয়ে সে কাজ করতে পারে। তাহলে বলো তো এটা কি? ইনঅ্যাক্টিভ বা নিষ্ক্রিয়। তাহলে বলো তো এনজাইমটা আগে কি থাকে? ইনঅ্যাক্টিভ বা নিষ্ক্রিয় থাকে, তখন তার নাম কি? জাইমোজেন। এনজাইমটা যখন অ্যাক্টিভ বা সক্রিয় হয় তখন তার নাম কি? এনজাইম। তাহলে আমরা বলতেই পারি জাইমোজেন সক্রিয় হলে তার নাম এনজাইম, এনজাইমটা আগে ছিল জাইমোজেন। ওকে, একটা আমি ছবি দেখাই, একটা আমি তোমাদের কি দেখাই। ওকে, এই যে এটা দেখো, এটা একটা ব্যাটা, এর নাম হলো পেপসিনোজেন। কি এর নাম? পেপসিনোজেন। দেখো তো পেপসিনোজেন জাইমোজেন নামটার সাথে মিলছে কিনা। তাহলে এতক্ষণ আমরা বেসিক জিনিসটা বুঝলাম, এখন আর উদাহরণ দেখছি। তাহলে বলো তো এই জিনিসটাকে তুমি যদি চেঞ্জ করো, কি হলো এটা? এই জিনিসটাকে তুমি যদি চেঞ্জ করো কি হবে? এই নাম দেখে বুঝতে পারবা। পেপসিনোজেন, তার মানে পেপসিন জেন, যারা জেনেসিস করে বা যারা তৈরি করে কি? পেপসিন তৈরি করে। তাহলে এটার নাম হলো পেপসিন। ক্লিয়ার? তাহলে এখন বলো তো পেপসিন কি? এটি একটি এনজাইম, পরিপাকে অংশ নেয়। তাহলে হোয়াট ইজ পেপসিনোজেন? তোমরা বলবা পেপসিনোজেন হচ্ছে একটি এনজাইমের প্রিকারসর বা এনজাইমের কাঁচামাল, কিংবা একটি নিষ্ক্রিয় এনজাইম। ক্লিয়ার? তাহলে ওইটা হলো এনজাইম, তাহলে এটা হলো নিষ্ক্রিয় এনজাইম। কি এমন হয়েছে যে এখানে এই সক্রিয় হইলো, অ্যাক্টিভ হইলো, আর এই নিষ্ক্রিয় থাকলো? এখানে একটা চেঞ্জ হয়। কি হয়? চেঞ্জ হয়। ওটা আকারে চেঞ্জ হতে পারে, রাসায়নিক গঠনে চেঞ্জ হতে পারে, কিছু একটা হতে পারে। ক্লিয়ার? এখন বুঝতে পারছো হোয়াট ইজ জাইমোজেন? জাইমোজেন হচ্ছে যারা এনজাইম জেনেসিস করে। ক্লিয়ার? জাইমোজেন নিষ্ক্রিয়, এনজাইম সক্রিয়। জাইমোজেন এবং এনজাইমের মধ্যে পার্থক্য কি? বলবা যে দুইটার মধ্যে আকারের পার্থক্য থাকতে পারে বা রাসায়নিক গঠনের হালকা পার্থক্য থাকতে পারে, বাট একই জিনিস। এটা সক্রিয়, এটা নিষ্ক্রিয়। তোমরা কি সবাই বুঝতে পারছো? তাহলে আমি বলো তো এখন তোমাদের কোন জ্ঞান নিয়ে পড়াচ্ছি? বায়ো বা জীবন পড়াচ্ছি বলে আমি এখন তোমাদের বায়োলজি পড়াচ্ছি। এখন আমি তোমাদের জাইমোজেন পড়াচ্ছি। কি পড়াচ্ছি? জাইমো পড়াচ্ছি, এনজাইম পড়াচ্ছি। তাহলে বলো তো এখন আমি যে সাবজেক্টটা পড়াচ্ছি এর নাম কি? জাইমোলজি। লজি মানে হচ্ছে জ্ঞান বা একটা সাবজেক্ট যেখানে জাইমো বা এনজাইম নিয়ে আলোচনা করা হয়। ক্লিয়ার? তো সব থেকে রিচ জাইমোলজির পার্ট কোনটা জানো? মদের ফ্যাক্টরি। পৃথিবীতে কিন্তু মাদক তৈরিতে বা অ্যালকোহল তৈরিতে প্রচুর ইনভেস্ট করা হয়, এটা বিক্রিও অনেক, পাশাপাশি এটাতে ইনকামও বেশি। এই জন্য জাইমোলজি সাবজেক্টটাও খুব জনপ্রিয়। বাংলাদেশে তো জাইমোলজি নাই, বাট তুমি যদি বাংলাদেশে বায়োকেমিস্ট্রি পড়ে যাও, কিংবা হচ্ছে তুমি যদি বাংলাদেশে কেমিস্ট্রি, অ্যাপ্লাইড কেমিস্ট্রি পড়ে যাও, তাহলে তুমি কিন্তু জাইমোলজি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে পারবা, পিএইচডি করতে পারবা। তো সবসময় কেন ডাক্তার হইতে হবে? স্পেশাল সাবজেক্টগুলো আছে, করতে হবে না? এখন কোভিডের সময় যারা মাইক্রোবায়োলজিতে পড়ছে তারা খুব ভালো করতেছে না? পড়ছে কিনা? যারা ফার্মাকোলজিতে পড়ছে ওষুধ নিয়ে, তারা কি ভ্যাকসিন আবিষ্কার করছে না? যারা জেনেটিক্স নিয়ে পড়ছে, জিন তত্ত্ব নিয়ে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, তারা কিন্তু এখন বিভিন্ন ভাইরাসের যে আলফা ভেরিয়েশন, বিটা ভেরিয়েশনের কি করছে? তাদের হচ্ছে
ওই আরএন এর গঠন বা ডিএনএ এর গঠনগুলো বাইর করছে, তাই তো? তাহলে খুব হই হই রই রই অবস্থা। ডাক্তারদেরও তো সেম অবস্থা, বাট ডাক্তাররা এখন খুব কষ্টের মধ্যে আছে। কোনো ছুটি নাই, ঈদ নাই, পূজা নাই, নাথিং। আমার কথা বুঝতে পারছো তোমরা? আমি কিন্তু এখন ডিপে ঢুকে যাব। আমার কথা সবাই বুঝতে পারছো? ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখন আমি তোমাদের এমন কিছু এনজাইম নিয়ে বলবো। একটা এনজাইম কিন্তু বলছি, পেপসিনোজেন আমাদের শরীরে থাকে, ও নিষ্ক্রিয়। পেপসিনে যখন পরিণত হয় তখন সে সক্রিয়। এটি জাইমোজেন বা নিষ্ক্রিয় এনজাইম, ওটি হলো এনজাইম বা সক্রিয় এনজাইম। ওকে, এরকম আমি অনেক কিছু দেখাই তোমাদের। এবার ক্লাস কিন্তু আমরা শেষের দিকে চলে আসছি। পেপসিনোজেন পাই আমরা, এটাকে আমাদের কাজ করাইতে গেলে পেপসিনে পরিণত করতে হয়। আমরা দেখি ট্রিপসিনোজেন, এগুলো কি? জাইমোজেন, তাই না লাভ? এগুলো কি? এনজাইম। এগুলা কি? ইনঅ্যাক্টিভ। এগুলা কি? অ্যাক্টিভ বা সক্রিয়। ওকে, লোক ট্রিপসিনোজেন, তাহলে জেনটা বাদ দাও, তাহলে কি হবে? ট্রিপসিন। তাহলে আমাকে বলো তো, ট্রিপসিনোজেন নামটা যখন দেখো তোমরা কি বোঝো? জেন মানে যারা তৈরি করে, ট্রিপসিন তৈরি করে। তাহলে এটা একটা রাসায়নিক পদার্থ যেটা ট্রিপসিন নামক এনজাইমে পরিণত হয়। ওকে, আবার দেখো, ওকে, কাইমো ট্রিপসিনোজেন, এটা কাইম আর কি। পরিপাক চ্যাপ্টারটা যদি আমি তোমাদের পুরোটা পড়াতে পারতাম তাহলে আমি বিস্তারিত বলতাম, আজকে অত সময় নেই, এই জন্য বলতে পারছি না। কাইমোট্রিপসিনোজেন, তাহলে কাইমোট্রিপসিনোজেন কি তৈরি করে? নাম দেখে বোঝা যাচ্ছে, জেনটা বাদ দিলেই সে কাইমোট্রিপসিন তৈরি করবে, তাই না? কাইমোট্রিপসিন। একইভাবে দেখো, প্রোরেনিন থাকে, এটি কিসে পরিণত হয়? রেনিন। ডাবল এন, কিন্তু ডাবল এন। প্রে স্টুডেন্ট, রেনিন কিন্তু দুইটা আছে, একটা RENIN আর একটা RENNIN। এটাও এনজাইম, এটাও এনজাইম, বাট এইটাকে কিন্তু আমরা এনজাইমের পাশাপাশি হরমোনও বলতে পারি। ক্লিয়ার? এই রেনিন মানে হচ্ছে এনজাইম, এই রেনিন মানে হলো এনজাইম। এটাতে ডাবল এন, এটাতে এন। এইটাকে কিন্তু আমরা মাঝে মাঝে হরমোনও বলি, বাট এটাকে সবসময় আমরা এনজাইম বলবো। এটা আমরা কোথায় দেখি? পাকস্থলীতে। পাকস্থলী পড়লেই মনে থাকতো। এটাতে আমরা কোথায় দেখি? রেনাল বা বৃক্কে। তো তোমরা কিভাবে মনে রাখবা কোন রেনিন কোথায় থাকে? খুব সহজ। রেনাল মানে হলো বৃক্ক বা কিডনি। দেখো সিঙ্গেল এন আছে, এখানেও সিঙ্গেল এন আছে, তাহলে রেনাল মানে সিঙ্গেল এন, তাহলে রেনালে বা বৃক্কে থাকে সিঙ্গেল এনের রেনিন। ওকে, আমাদের রক্তচাপ বাড়লে কমলে কিন্তু সাহায্য করে। ওইটা যদি আমাদের না থাকতো তাহলে খবর আছে। আমরা যখন একটা নতুন কিডনি লাগাই তখন আমাদের শরীরে কয়টা কিডনি থাকে? কিডনি ট্রান্সপ্লান্টে 3টা কিডনি থাকে। বলো তো কেন আমরা আগের নষ্ট কিডনিটা বের করে দেই না শরীর থেকে? যে দিল তার একটা কিডনি এখন আছে তার শরীরে, বাট আমার শরীরে এখন 3টা কিডনি, তাহলে একটা কিডনি আমি কেন ফেলে দিচ্ছি না? হয়তোবা আমার কিডনিটা রক্তকে ফিল্টার করতে পারছে না, বাট আমার কিডনি তো এখনও রেনিন তৈরি করছে, তাই তো? ও ফিল্টারের কাজ করতে পারছে না আমার নষ্ট কিডনিটা, বাট সে রেনিন তৈরি করছে। তাহলে ওকে তুমি যদি শরীরে বের করে দাও তাহলে কিন্তু তোমার শরীরে রেনিন ঠিকঠাক তৈরি হবে না। রেনিন যদি ঠিকঠাক না তৈরি হয় তোমার রক্তচাপ তুমি কন্ট্রোল করতে পারবে না, খবর আছে। বুঝছো কেন আমাদের শরীরে আমরা কিডনিটা ফেলে দেই না? ইয়েস, এই কারণ। তাহলে তুমি আমার কিডনি দিলা, তোমার হলো একটা, আমি পাইলাম 3টা। লাভ কার? লাভ কার?
আমার তো লাভ নাই, আমার শরীরে আর নতুন কিডনি লাগানো হয়েছে, আমাকে সারা জীবন এখন ওষুধ নানা কাহিনী করা লাগবে। তুমি কিন্তু একটা কিডনিতে চলে যেতে পারবা, কিচ্ছু হবে না। তার মানে উনি 2টা কিডনিতে যতদিন বাঁচতে, এখন একটা কিডনিতে ততদিনেই বাঁচবে, কোনো প্রবলেম নেই। ওকে, ঠিক আছে প্রিয় স্টুডেন্ট, এই যে এখানে আমি এনজাইমগুলোর নাম দেখিয়েছি 4টা, এইটা থেকে একটাই শুধু ভিন্ন, সেটা হলো প্রোরেনিন। বাট এটা কঠিন কিছু না। দেখো রেনিনটা আগে যে অবস্থায় ছিল তার নাম প্রোরেনিন। এই যে প্রো মানে হলো আদি অবস্থা, পূর্বের অবস্থা। তাহলে বলো তো এটা একটা রাসায়নিক পদার্থ যেটা আগে থাকে, ওইটা জাস্ট চেঞ্জ হয়ে গেলে রেনিন হয়ে যায়। তাহলে বলো তো রেনিনের আগের অবস্থার নাম কি হবে? প্রোরেনিন। তাহলে প্রোরেনিনও একটা কি জাইমোজেন বা নিষ্ক্রিয় এনজাইম, তাই তো? প্রিয় স্টুডেন্ট, এবার আমি চলে আসি আমাদের পাকস্থলীতে। এই যে দেখো পাকস্থলী, আমি কিন্তু আজকের ক্লাসের শেষে চলে আসছি। পাকস্থলী নিয়ে 2-1টা কথা বলো, ক্লাস শেষ। এনজাইম রিলেটেড প্রশ্ন হয়, আমাদের পাকস্থলী কেন নিজেকে পরিপাক করে না? তুমি মাংস খাইছো, এখানে এটাও প্রোটিন, পাকস্থলীটাও প্রোটিন, তাই না? এটাও প্রোটিন, এটাও প্রোটিন। তাহলে এই প্রোটিন পরিপাকের এনজাইম দেখো তোমার পাকস্থলী থেকে আসতেছে, দেখছো? কোন এনজাইমগুলো? এই যে এই 4টা এনজাইম। ক্লিয়ার? তোমার পাকস্থলী নিজে এই প্রোটিনটাকে পরিপাক বা ভেঙে ফেলার জন্য এনজাইম তৈরি করছে। সে নিজে প্রোটিন না, পাকস্থলী নিজে প্রোটিন না, মাংস না। তাহলে ওই এনজাইম দিয়ে যদি সে বাইরের মাংস গলায় দিতে পারে, তাহলে নিজের মাংসটা গলায় দিতে পারবে না। তাহলে কেন নিজের মাংসটা সে গলায় দেয় না? পাকস্থলী প্রোটিন পরিপাকের এনজাইম নিজে ক্ষরণ করে, বাট ওইটা দিয়ে কেন সে আক্রান্ত হয় না? কখনো শুনছো কোনো সাপ নিজের বিষে মারা গেছে? মারা গেছে? তাহলে সাপ নিজের বিষে মারা যায় না, নিশ্চয়ই কোনো প্রোটেক্টিভ মেকানিজম আছে যার জন্য সাপের লালাগ্রন্থিতে বিষ থাকে, সে বিষটা আরেকজনকে দিয়ে মেরে ফেলতে পারে, বাট নিজের কিছুই হয় না। কেন হয় না এটা আমি একটু আলোচনা করি। ওকে, এই যে দেখো পাকস্থলীতে এখানে কিন্তু অনেক ধরনের কোষ আছে। হ্যাঁ, এই কোষ থেকে তোমরা তো জানো এখানে HCl ক্ষরণ হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখানে হচ্ছে এনজাইম ক্ষরণ হয়, যারা প্রোটিন পরিপাক করে। এই এনজাইম দিয়ে এরা ক্ষরণ হয়ে নষ্ট হয়ে যেতে পারতো। এই HCl বা অ্যাসিড দ্বারা এর প্রাচীরটাও ক্ষতিগ্রস্ত হতে পারতো। কেন হয় না? কয়েকটা কারণ আছে। 1 নম্বর কারণ হচ্ছে এই প্রাচীর অ্যাসিড ক্ষরণ করছে, বাট পাশাপাশি সে নিজে মিউকাস বা পিচ্ছিল তরল ক্ষরণ করে। যে পিচ্ছিল তরলগুলো দিয়ে, এই দেখো আবরণ, পুরো একটা পিচ্ছিল তরল এখানে, দেখছো? খেয়াল করছো? তাহলে এটার নাম কি? মিউকাস। তাহলে পাকস্থলী নিজে হয়তোবা HCl ক্ষরণ করছে অ্যাসিড, বাট সে সাথে সাথে মিউকাস ক্ষরণ করছে, করে চারপাশে একটা প্রোটেক্টিভ লেয়ার দিয়ে রাখছে, যার জন্য এই অ্যাসিডটা এই ভেতরে যেতে পারে না, দেয়ালটাকে ক্ষতিগ্রস্ত করতে পারে না। 1। 2 নম্বর হচ্ছে অ্যাসিডকে তুমি যদি নিষ্ক্রিয় করতে চাও, তোমার কি লাগবে? ক্ষার, অ্যালকালাইন সাবস্টেন্স লাগবে। তাহলে অ্যাসিডটাকে তুমি যদি নিষ্ক্রিয় করতে চাও, তাহলে খুব ভালো হয় এখান থেকে তুমি যদি বাইকার্বনেট ক্ষরণ করতে পারো। তাহলে এটা অ্যাসিড, এটা ক্ষার, 2টা মিলে নিষ্ক্রিয় হয়ে যাবে, দেয়ালটা রক্ষা পাবে, তাই না? তাহলে মিউকাস পেলাম আর বাইকার্বনেট পেলাম। তাহলে পাকস্থলী প্রচুর পরিমাণ বাইকার্বনেট ক্ষরণ করে। মাঝে মাঝে দেখো তুমি যখন খাইলা, খাবারটা এখানে আসলো, খাবারটা অ্যাসিডের সাথে মিশলো, তাহলে খাবারটার সাথে এখন কি আছে? খাবার আছে, অ্যাসিড আছে। তো এটা কি নিচে আসবে না? এখানে, এই যেখানে আসবে কি না? তাহলে এখানে আসলে কি এই যে দেয়ালগুলা বা পরিপাক নালীগুলো নষ্ট করে ফেলতে পারে না? কারণ এখান থেকে তো খাবারের সাথে অ্যাসিডও আসছে। প্রিয় স্টুডেন্ট, এই অ্যাসিডটাকে নিষ্ক্রিয় করার জন্য অগ্নাশয় থেকে বাইকার্বনেট আসে, উপর থেকেও বাইকার্বনেট আসে, এসে অ্যাসিডটাকে নিষ্ক্রিয় করে ফেলে। বুঝতে পারছো এবার? এম আই ক্লিয়ার? তাহলে আমরা 2টা জিনিস পেলাম। আরেকটা হলো পাকস্থলীতে এই কোষগুলো দেখতেছো না, এরা খুব কম্প্যাক্ট অবস্থায় থাকে, দৃঢ়ভাবে একজন আরেকজনের সাথে লেগে থাকে। কিছু বুঝলা? চক্রবুজ্জ নাম শুনছো তোমরা? চক্রবুজ্জ মানে হচ্ছে সৈন্যরা যখন যুদ্ধক্ষেত্রে যায়, একটা চক্র তৈরি করে তারা যুদ্ধ করে। ওইটার ভেতরে কেউ ঢুকতে পারে না। ওইটার ভেতরে তুমি যদি ঢুকতে পারো, তাহলে তাদের আঘাত করতে পারবে, ওরা চক্রটা রাখতে পারবে না। বুঝলা? তাহলে বাইরে থেকে তুমি যতই যুদ্ধ করো, ওরা ওই চক্রাকারে যুদ্ধ করতে করতে পুরো যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতেছে, সবাই মারতেছে, ওদেরকে কেউ মারতে পারতেছে না। ক্লিয়ার? এই হচ্ছে ঘটনা। তাহলে চক্রবুজ্জনে কেন জানি কথা বলতেছিলাম? ও, চক্রবুজ্জতে সৈন্যগুলো একটার সাথে আর একটা কম্প্যাক্ট অবস্থা থাকে, তুমি বাইরে থেকে চেষ্টা করলেও ঢুকতে পারবে না। যারা বাহুবলী সিনেমা দেখছো, বাহুবলীতে গিয়ে দেখবা ওই 4-5 জন এরকম ঢাল নিয়ে ঘিরে আছে,
ভেতর থেকে যুদ্ধ করছে, বাইরে থেকে কিছু করতে পারতেছে না। নারকেল গাছের মাথার মধ্যে দিয়ে এরকম করে দেয় না সৈন্যগুলাকে, তাই তো? ওগুলোই কাইন্ড অফ চক্রপুঞ্জ। প্রিয় স্টুডেন্ট, এবার দেখো এইখানে যে এপিথেলিয়াল কোষগুলো আছে এরা খুব কম্প্যাক্ট অবস্থায় থাকে, তাহলে আবরণী কোষ কম্প্যাক্ট অবস্থা থাকে, একটা সাথে আরেকটা লেগে থাকে, এই জন্য অ্যাসিডটা ঢুকতেই পারে না। আরেকটা প্রবলেম সেটা হলো, দেখো তো এই যে এনজাইমটা তো আছে, এই এনজাইমটা তো প্রোটিন পরিপাক করে দেয়, তাহলে সে কি করতে পারে? এখানে গিয়ে পরিপাক করে দিতে পারে কিনা, এটাকে পাকস্থলীর দেয়ালটাকে গলিয়ে দিতে পারে কিনা? পারে, কিন্তু মনে রাখবা এই এনজাইমটা সক্রিয় না। এই এনজাইমটা কি মহিব? নিষ্ক্রিয়। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? আমি কিন্তু একেবারে লাস্ট লাইনে চলে আসছি। এই এনজাইমটা কি? নিষ্ক্রিয় বা জাইমোজেন। তাহলে ওরা এখানে ক্ষরণ হইলো, এখনো কিন্তু কাজের উপযোগী নয়। তাহলে ক্ষরণ হইলেও কিন্তু দেয়ালে কিছু করতে পারে না। এই জিনিসগুলো আগে কোথায় ছিল? পাকস্থলীর নিজে ধরেছিল বিষের মতো। তো ওর গায়ে যখন কাছে যখন ছিল, কোষগুলো যখন ভেতরে ছিল, তখন তো কোষগুলোকে নষ্ট করতে পারতো, গলিয়ে দিতে পারতো। দেয়নি কেন? কারণ পাকস্থলীর কোষের ভেতরে যখন প্রোটিন পরিপাকের এনজাইমগুলো থাকে তখন তারা নিষ্ক্রিয় অবস্থায় থাকে বা জাইমোজেন অবস্থায় থাকে, এই অবস্থায় থাকে। তাহলে এরা যখন এখান থেকে এই জায়গায় আসে তখন তাদেরকে এই এনজাইমগুলোকে এইটা বানাইতে হয়, অ্যাক্টিভ এনজাইম। তাহলে এখন এখানে অ্যাক্টিভ এনজাইম থাকবে। কেমনে অ্যাক্টিভ হয় এটা আমি দেখিয়ে আজকে ক্লাস শেষ করব। আমি কি খুব কষ্ট দিতেছি? যারা যেতে চাও তারা যেতে পারো, ইটস ওকে। ওকে, তাহলে আমরা শুধু এটা দেখব যে এই এনজাইমগুলো কিভাবে এই এনজাইমে পরিণত হয়। এই এনজাইমগুলো সক্রিয়, এই এনজাইমগুলো পাকস্থলীর ভেতরে থাকা খাদ্যকে পরিপাক করবে। লুক, এটা মনে রাখবা, পিএইচ টেকনোলজি। এই একটা জিনিস আমি তোমাদের বলতেছি, স্মরণ রাখবা, কারণ এটা আমাকে বিপদ থেকে, মানে সামহাও এটার ওসিলায় আমি বিপদ থেকে মুক্তি পেয়েছিলাম আমার এডমিশন পরীক্ষায়। এটা আসছিল কেমনে দেখো, পিটি হলো পেপসিনোজেন, বুঝতে পারছো? এইচতে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে পেপসিনোজেন নামক এটি হলো পাকস্থলী। যখন এই যে এখানে পেপসিনোজেন আসে তখন তো এখান থেকে যে HCl আসতেছে কিনা, HClটা এসে পেপসিনোজেনের উপর যেই কাজ করে তখন পেপসিনোজেনটা পেপসিনে পরিণত হয়ে যায়, পেপসিন হয়ে যায়। তাহলে বলো তো আমাদের পাকস্থলীতে অ্যাসিড লাগবে কিনা? তাহলে তুমি যখন অ্যাসিডিটি হয় বা অকারণে যদি সারা বছর ধরে শুধু গ্যাসের ওষুধ খাও তাহলে খবর আছে, তোমার প্রোটিন পরিপাক ঠিকঠাক হবে না। কারণ কি? তুমি অ্যাসিডটাকে নির্মূল করতেছো ধীরে ধীরে, তাহলে তোমার পেপসিনোজেনটা ঠিকঠাক আর পেপসিন হবে না। পেপসিনটা তোমার যে খাদ্যটা আসলো পাকস্থলীতে ওইটাকে আর পরিপাক করবে না। সাবধান। তাহলে ব্যথার ওষুধ খাইলে আমাদের কি হয়? কিডনি ড্যামেজ হয়। গ্যাসের ওষুধ খাইলে আমাদের এখানে প্রবলেম তো হবেই, কিডনিও ড্যামেজ করবে। তাহলে এখন আমাকে বলো, তোমরা এটা জানতা গ্যাসের ওষুধ কিডনি ড্যামেজ করে? জানতা তুমি? আজকে জানো। ওকে, অনেকে আছে 2 মাস 3 মাস 6 মাস 3 বছর 10 বছর ধরে খাইতেছো, খবর আছে তোমাদের। আচ্ছা, আমরা তো একটা করলাম, পেপসিনোজেনটাকে করলাম না? এবার দেখো এই যে এটা টিতে হলো ট্রিপসিনোজেন, যে ইতে হলো অ্যান্টারোকাইনেজ, প্রিয় স্টুডেন্ট, যেখানে কাইনেজ এনজাইম থাকে মনে রাখবা সেখানে এটিপি লাগে, আর এটিপি তো অ্যাভাইলেবল, এটাই এটিপি দ্বারা সক্রিয় হয় আর কি। তাহলে বলো তো ট্রিপসিনোজেন কোন এনজাইম দ্বারা সক্রিয় হয়? অ্যান্টারোকাইনেজ দ্বারা। ট্রিপসিনোজেন অ্যান্টারোকাইনেজ দ্বারা সক্রিয় হয়, এটা এটার উপর কাজ করে, এইটা এটার উপর কাজ করে। ওকে, তাহলে কি পেলাম আমরা? ট্রিপসিন। বুঝতে পারছো প্রিয় স্টুডেন্ট? এই দেখো সিতে হলো কাইমোট্রিপসিন। এটাকে আমরা কিসে পরিণত করব? কাইমোট্রিপসিনোজেন। এইটাকে আমরা কিসে পরিণত করব? কাইমোট্রিপসিন, তাই না?
এই যে দেখো এখানে আমি কি বলেছি, সি টি, সিতে হলো কাইমোট্রিপসিনোজেন, টিতে হলো ট্রিপসিন। এই যে দেখো ট্রিপসিন নিজে যখন সক্রিয় হয়েছে, হওয়ার পর এ বলতেছে যে আমি তো ঘুমিয়েছিলাম, এই বেটা এসে আমাকে জাগিয়ে ট্রিপসিন বানিয়েছে, আমি যেহেতু জেগে গেছি আমি তোরেও ঘুমাতে দেবো না। এই দেখো নিষ্ক্রিয়রে সক্রিয় করে ফেলছে কে, ট্রিপসিন। দেখছো একজন আরেকজনকে ধাক্কা দিচ্ছে ডোমিনোজের মতো। ডোমিনোজ মানে কি, একটার পর একটা ইট আমরা দাঁড় করাবো, একটা ইটকে ধাক্কা দেবো, সে আরেকজনকে ধাক্কা দিয়ে সবাই ফেলে দেবে। বুঝতে পারছো? এক এনজাইম জেগে গেল, ট্রিপসিনোজেন জেগে গেল, সে আবার কাকে, কাইমোট্রিপসিনকে কাইমোট্রিপসিনে পরিণত করছে। বাকি রইল কি, এটাও পেলাম, এটাও পেলাম, এটা পেলাম, রেনিন আর প্রোরেনিন রইল, তাই না? প্রিয় স্টুডেন্ট দেখো, প্রোরেনিন এটা লাস্ট লাইন আর কি আজকে ক্লাসের, এটাকে আমরা রেনিনে পরিণত করব। পিতে হচ্ছে প্রোরেনিন। এই যে দেখো পি, সামনে কি আছে এইচ, তাহলে এইচসিএল। দেখছো এইচসিএল পেপসিনোজেনকেও পেপসিন বানায়, এইচসিএল প্রোরেনিনকেও রেনিন বানায়। তাহলে এরা যেমন দুধের উপর কাজ করে, আর এগুলা মাংসের উপর কাজ করে, মাংসের প্রোটিন, এই দুধের প্রোটিনের উপর কাজ করে। নেক্সট ক্লাসে যদি আমি পড়াই, আমি তোমাদের এটা বিস্তারিত পড়াবো। বলো তোমাদের কোনো প্রশ্ন আছে কি না? আমি ক্লাস শেষ করে ফেলছি। ও একটা ছোট ক্লিনিক্যাল তথ্য দিয়ে দিই, তোমাদের জানা দরকার, সারা জীবন এটা বিলি করে খাবা। এটা আমাদের পাকস্থলী, তো পাকস্থলীর দেয়াল যদি ক্ষতিগ্রস্ত না হয় তাহলে আলসার কিভাবে হয়? এটা হচ্ছে পাকস্থলীর দেয়াল, বুঝতে পারছো রাহাত? এটা হলো ডিপেন্ডেন্ট পার্ট। ডিপেন্ডেন্ট পার্ট মানে হচ্ছে পানি রাখলে পানিটা কোথায় এসে গড়িয়ে পড়বে, ওটাকে বলে ডিপেন্ডেন্ট বা তলানি। তো মোটামুটি এই জায়গাগুলোতে একটু বেশি ক্ষতি হয়, বুঝতে পারছো? এটা হচ্ছে পাইলোরাস পার্ট। পাকস্থলী এই পার্টটার নাম কি? পাইলোরাস। পাইলোরাস মানে হলো গেট কিপার আর কি, এই যে গেটটা কিপিং করে, মানে এখানকার জিনিসগুলোকে বের হতে দেয় না। তো এটা হলো পাইলোরাস পার্ট। ওকে, তো তুমি যদি রেগুলার ব্যথার বড়ি খাও, হ্যাঁ, স্টেরয়েড বাদে নন স্টেরয়েডগুলা, ব্যথার ডাইক্লোফেন খাও, অমুক তমুক খাও, তো তুমি যদি খাও তাহলে ব্যথার ওষুধগুলো কি করবে, এই যে এই জায়গাটা ক্ষত তৈরি করবে। কি করলো, এখানে মাংস ছিল না, মাংসটা কিন্তু নাই, দেখো ক্ষত হয়ে গেল, এটার নাম কিন্তু আলসার। আলসার পুরোটার নাম হলো পেপটিক আলসার। পেপটিক মানে হচ্ছে পরিপাক আর কি, তাহলে পরিপাকের জায়গায় আলসার হলো পেপটিক আলসার। কেন হইলো বলো তো? গ্যাসের ওষুধ খাইছে, এখানে একটা গর্ত হয়ে গেছে, এটার নাম আলসার। এখন আমাদের এখানে তো ব্যাকটেরিয়া আছে নানা ধরনের, আছে কিনা বিভিন্ন জায়গাতে, তো একটা ব্যাকটেরিয়া এখানে আসে, এসে সে আলসারটাকে আরো বাড়িয়ে দেয়, ধীরে ধীরে ক্যান্সার পর্যন্ত বানাতে পারে। বুঝতে পারছো? তাহলে তুমি যদি ব্যথার ওষুধ খাও তাহলে তোমার এখানে পেপটিক আলসার হবে এক। 2 নম্বর হচ্ছে তুমি যদি এইচসিএল থামানোর জন্য গ্যাসের ওষুধ খাও, গ্যাসের ওষুধ খাইলা কাকে, এইচসিএল থামানোর জন্য, তাহলে অ্যাসিড নাই, অ্যাসিড যদি না থাকে তাহলে এখানে ব্যাকটেরিয়ারা বেশি বেশি থাকতে পারবে না। থাকলে কি করবে, এখানে একটা ব্যাকটেরিয়া আছে এরকম, এই দেখো মাথাটা ডিএনএর হেলিক্সের মতো, এটা একটি ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়াটা এখানে গর্ত করে তোমার ক্ষত তৈরি করতে পারবে, তাহলে তোমার আবার আলসার হবে। বলো তো পাকস্থলীর আলসার কিভাবে হয়? 2 ভাবে। তুমি যদি রেগুলার ব্যথার ওষুধ খাও, এখানে গর্ত হতে পারে, ঘা হতে পারে। আরেকটা কি, তুমি যদি গ্যাসের ওষুধ খাও তাহলে তুমি এইচসিএলটাকে ধীরে ধীরে লুকিয়ে ফেলবা, এইচসিএল লুকিয়ে ফেললে ব্যাকটেরিয়ারা জায়গা পেয়ে যাবে। এই যে একটা ব্যাকটেরিয়া, এর নাম হচ্ছে হেলিকোব্যাক্টর পাইলোরি। পাইলোরি শব্দের অর্থ পাইলোরাস অংশটুকুতে এরা কাজ করে, হেলিকো শব্দের অর্থ হেলিক্স। এই যে দেখো পেছনটা ডিএনএ হেলিক্সের মতো সর্পিল, পেছানো সিঁড়ি, ঠিক আছে? এটা হচ্ছে হেলিক্স, এটি একটি ব্যাকটেরিয়া। কোথায় কাজ করে? এই যে পাইলোরাস পার্টে। তাহলে বলো তো এই ফুল ব্যাকটেরিয়ার নাম আমরা কি রাখতে পারি? এর নাম হেলিকোব্যাক্টর পাইলোরি। নাম দেখেই বোঝো এরা পাকস্থলীর পাইলোরাস পার্টের মধ্যে ইনফেকশন করে। এটি একটি ব্যাকটেরিয়া, এটির পেছনের যে অংশটুকু হেলিক্স বা হেলিক্যাল, হেলিক্যাল মানে পেছনের সিঁড়ির মতো। ক্লিয়ার? তোমরা কি সবাই বুঝতে পেরেছো? কমেন্টে বলো বুঝতে পারছি, কমেন্টে বলো বুঝতে পারি নাই।
পিপিআই কি? পিপিআই মানে হলো প্রোটন পাম্প ইনহিবিটর, মানে এখানে কিছু প্রোটনের জন্য পাম্প আছে, এগুলোকে ইনহিবিট বা দমিয়ে রাখে। এইচ, প্রোটন মানে হচ্ছে এইচ প্লাস। তো তোমরা তো জানো HCl তৈরি করতে গেলে আমাদের প্রোটন লাগে, তাহলে তুমি পিপিআই যদি এখানে দাও তাহলে প্রোটনগুলোকে বাইর হতে দিবে না বা পাম্প করতে দিবে না, তোমাকে আর HCl তৈরি হতে দিবে না। তাহলে প্রোটন পাম্প ইনহিবিটরের কাজ কি? প্রোটনকে পাম্পিং হতে দেয় না, প্রোটন যে পাম্প হয় যে পাম্পটা দিয়ে ওটাকে বন্ধ করে দেয়, তখন আর তোমার শরীরে HCl তৈরি হবে না। এই যে ওমেপ্রাজল, ইসোমিপ্রাজল, প্যান্টোপ্রাজল, ল্যান্সোপ্রাজল, এগুলা কি? রেবিপ্রাজল, এরা হচ্ছে প্রোটন পাম্প ইনহিবিটর। ক্লিয়ার? প্রাজল নাম আছে তাদের শেষে। তোমাদের পরীক্ষা হচ্ছে আগামীকাল সকাল 10টায়। গ্রুপের মধ্যে আমি লিঙ্ক পোস্ট করব, তোমরা ওই লিঙ্কের মধ্যে কি করবা? রাত্রে লিঙ্ক দিব, যারা রেজিস্ট্রেশন করনি রেজিস্ট্রেশন করে নিবা। কালকে সকাল 10টায় পরীক্ষা দেওয়া শুরু করবা, রাত 10টা পর্যন্ত পরীক্ষা। যদি অ্যাক্সেস না করতে পারো চিন্তা করবো না, 10 মিনিট 20 মিনিট 1 ঘন্টা পর অ্যাক্সেস করবা। ওকে? বিশেষ করে যারা অফলাইনে পরীক্ষা দিবা তাদের জন্য এটা একটা ভালো জিনিস যে তোমরা খাতার মধ্যে পরীক্ষা দিবা, ওখানে লিঙ্ক অ্যাক্সেস ইন্টারনেটের কোনো প্রবলেম হওয়ার কথা না। ভালো থাকো, সুস্থ থাকো, আর আমি তোমাদের একটা ক্লাস নিব, এটা নেক্সট শনিবারে। আল্লাহ হাফেজ।